আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আন্দোলন প্রত্যাহার না করলে ডিবি হেফাজতে হত্যার নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রী। সরকারের ইন্ধনে রাষ্ট্রীয় স্থাপনায় দেয়া হয় আগুন, ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ। ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ সরকারের। সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন, একীভূত হল সংকটাপন্ন 5টি ইসলামী ব্যাংক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় মনে করে সিপিডি। রাজনীতির গুণগত পরিবর্তন চান বিশিষ্টজনরা। গণতান্ত্রিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। বিএনপির সাথে বৈঠকে নতুন রাষ্ট্রদূত। বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান আমির খসরু। শাপলা ছাড়া নির্বাচনে না যাবার হুমকি এনসিপির। আগামী নির্বাচনে গণতন্ত্র মঞ্চের 140 আসনে প্রার্থী ঘোষণা। বগুড়া 2-এ মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6-এ লড়বেন সাকিব। এবং 12ই অক্টোবর থেকে সারা দেশে বিনামূল্যে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেবে সরকার। 1 ডোজ করে পাবে 9 মাস থেকে 15 বছরের 5 কোটি শিশু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিচার বিভাগের জন্য মাইল ফলক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের 19তম সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন তিনি। জানান, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম নির্মমতা উপেক্ষা করেই 24 জুলাইয়ে দুর্বার গণ আন্দোলন চালিয়ে যায় আপামর ছাত্র জনতা। ওই সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। জবানবন্দিতে জানান জুলাই আন্দোলনের নানা তথ্য। কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে ইনিয়ে বিনিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতকদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বিচার বিভাগের জন্য মাইল ফলক। অবিলম্বে পরোয়ানা কার্যকর করার দাবি জানান আসিফ মাহমুদ। সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় জানান জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। বলেন, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা হলে প্রয়োজনে আবার লড়াইয়ে নামবে জনগণ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 15ই অক্টোবর সই হবে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশাবাদ জানানো হয় বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দলগুলো থেকে
প্রাপ্ত অভিমতগুলো বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে নিপীড়নমূলকভাবে দণ্ডিতদের অব্যাহতি বা খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে মওকুফ হবে দণ্ডিতদের শাস্তি। একই সাথে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংকটাপন্ন 5 ইসলামিক ব্যাংকে একীভূত বা মার্জ করে একটি ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে গোপনীয়তা, বিশ্বস্ততা এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সুরক্ষিত করা ও দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেওয়া হয়। ব্যক্তি নাগরিকের যে ডেটা, সেই ডেটার স্বত্বাধিকারী হবে ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে। পাশাপাশি প্রতিষ্ঠান কিভাবে আরেক প্রতিষ্ঠানকে ডেটা দিবে এবং ওই প্রতিষ্ঠান কিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে ডেটা নিয়ে ব্যবহার করবে, সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ডিজিটাল ইকোনমিতে এআই এর সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার। ইন্টারঅপারেবিলিটি এবং সেন্ট্রাল ডেটা গভর্নেন্সের মাধ্যমে আমরা এআইকে সর্বোচ্চ ব্যবহার করব। অর্থাৎ বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে এআই ব্যবহারের একটা ফাউন্ডেশন আজকে শুরু হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করে আওয়ামী লীগ আমলে ডিজিটাল সিকিউরিটি আইনে নিপীড়নমূলকভাবে শাস্তিপ্রাপ্তদের অব্যাহতি দেওয়ার কথাও জানান তিনি। 2018 সালের নিপীড়নমূলক আইনে যেই তদন্তগুলো ইতিমধ্যেই জমা হয়ে গেছে বা যেই মামলাগুলোর ডিজিটাল সিকিউরিটি, যে কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। এদিন সংকটাপন্ন 5 ইসলামী ব্যাংকে একীভূত করে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে। সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। আচ্ছা, এই মার্জার প্রক্রিয়ার প্রস্তাবিত নতুন ব্যাংকের মধ্যে হস্তান্তরকারী 5টি ব্যাংকের সমুদয় সম্পদ ও দায় সহ একীভূত হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া কাঠামোগত সংস্কার ফলপ্রসূ হবে না বলেও মনে করে তারা। সিপিডি আয়োজিত সেমিনারে দ্বিকক্ষ সংসদ ও পিআর নিয়ে মিশ্র মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। এতে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন ও সংসদীয় ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস দেন। তরিক ইসলামের রিপোর্ট। প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষ সংখ্যাগরিষ্ঠদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে কিনা এ নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে লিখিত বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক গুলাম মোয়াজ্জেম দ্বিকক্ষ পার্লামেন্ট নয় বরং সংসদীয় ব্যবস্থা শক্তিশালী ও কমিশন গঠনের সুপারিশ করেন। যেহেতু এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে জটিলতা এবং একই সাথে আমরা এই সিস্টেমের সীমাবদ্ধতা, হয়তো ইতিবাচক দিক রয়েছে কিন্তু সীমাবদ্ধতার জায়গাগুলোও আমরা বুঝতে পারছি। সুতরাং আমাদের প্রস্তুতির জায়গা বিবেচনা করলে আমরা মনে করি যে এই পর্যায়ে আসলে আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়নি। সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন রাজনৈতিক দলের নেতারা। এই যে বাংলাদেশে স্বৈরশাসন চলে আসা, ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া,
এই সবকিছু এটাকে ভ্যালিডেটেড করা হতো সাংবিধানিক একটা সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। উই এগ্রি যে আমাদের উচ্চ কক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে। আমরা যে নিম্নকক্ষ যেটা এখন আছে আরো কিভাবে শক্তিশালী করতে পারি। এই সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতার কথা জানান। European Union stands ready to continue partnering with Bangladesh, with civil society, with government and with parliament and the political parties to help you taking forward your important work. সংলাপে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সভাপতি বদিউল আলম মজুমদার জানান, পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতেই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব এসেছে। ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, আমাদের চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি করতে হবে, কিন্তু আমাদের কালচার চেঞ্জ না হলে, আমাদের আরো কিছু পরিবর্তন না আসলে আমরা সেই যা অতীতে ছিল তাই আমরা পাবো। শুধু কাঠামোগত নয়, রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া জবাবদিহিতামূলক গণতান্ত্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন কমিশনে কাজ করেছে। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতে একথা জানান দেশটির নতুন রাষ্ট্রদূত ডক্টর রোজিগার লোটস। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার এলে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এ সময় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন মির্জা ফখরুল। পরে ব্রিফিংয়ে নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুদিগার লোটস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে আসেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে এই বৈঠক নিয়ে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জার্মানির রাষ্ট্রদূত জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমাদের যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে। বর্তমান যে ট্রেড আছে এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ। এ সময় বাধা বিপত্তির রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি দলের অধিকার আছে, আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেসব ইস্যুতে মতানৈক্য হয়েছে তা নির্বাচিত সরকার এসে সমাধান করবে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নেই। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই সহ যে কোনো বিষয়ে বিএনপি জনগণের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শাপলার প্রতীক ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা বলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ষড়যন্ত্রে লিপ্ত। একটি বিশেষ শক্তির ইন্ধনে তাদের শাপলার প্রতীক দিচ্ছে না। শাপলা না দিলে তালিকা থেকে ধানের শীষ, সোনালী আঁশ ও দাড়িপাল্লা বাদ দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। জাতীয় নির্বাচনের দিনও যার বয়স 18 হবে তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। 2.5 ঘন্টার বৈঠকে 2 ঘন্টা নীরব ছিল কমিশন। এমন তথ্য জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অদৃশ্য শক্তির কাছে নিরপেক্ষতা হারিয়েছে কমিশন। শাপলা যদি আমাদেরকে না দেয় সেটা কি করব? শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক ওয়েতে। এবং শাপলা আমাদের নিবন্ধনটা যদি প্রতীক প্রশ্ন আসে সেটা শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।
আগামী সংসদ নির্বাচনে ১৪০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ৬টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ। এদের মধ্যে বগুড়া ২ আসন থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও ঢাকা ৮-এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের নাম ঘোষণা করা হয়। বাকি ১৬০টি আসনেও পর্যায়ক্রমে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে জোটের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, গণতন্ত্র মঞ্চ বৃহত্তর জোটের অন্তর্ভুক্ত হলে সমঝোতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। জোটের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া ২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ৮, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬, জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর ৪, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ ৫ এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলুকে জামালপুর ৫ আসনের জন্য মনোনীত করা হয়েছে। নির্বাচনের চাকা এখন গড়াতে শুরু করেছে, আর সেই কারণেই আমরা আজকে এখানে প্রার্থিতা ঘোষণা করছি। এই অ্যাসেম্বলিকে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেইটা দিয়ে আমরা আমাদের দেশের সংবিধান সহ আইন কানুনগুলোকে এরকম করে আবার পলিশ করতে চাই যাতে স্বৈরাচারের প্রত্যাবর্তন সম্ভব না হয়। জোটের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, নতুন নির্বাচনী জোট গঠনে অন্য অনেক দলের সাথে আলাপ আলোচনা চলছে। জোট যদি বিস্তৃত হয় কিংবা আরো বৃহত্তর জোট তৈরি হয়, আমরা সেই আসনগুলিকে আসলে সমঝোতার ভিত্তিতে বৃদ্ধি করব অথবা কমাবো। যুগপৎ আন্দোলনের লক্ষ্যে ২০২২ সালের ৮ আগস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ৭টি দলের সমন্বয়ে রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। পরে গণ অধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে যায়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন ও গণতন্ত্রকে অর্থবহ করতে জামাতের ভূমিকা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে জামাতের অবস্থান তুলে ধরেন আমির। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামাত ইসলামের ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। আগামী ১২ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের দেয়া হবে এই টিকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানান, ভারতে তৈরি টাইফয়েড কনজুগেট টিকার ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই ভয় বা আতঙ্কের কিছু নেই। নিবন্ধন কিংবা টিকা প্রদানের সময় কেউ টাকা নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্ব স্বাস্থ্য সংস্থান হিসেবে টাইফয়েডের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ২০২১ সালে এই রোগে মারা যায় ৮,০০০ মানুষ, যার মধ্যে ৬,০০০ই ১৫ বছরের কম বয়সী শিশু। এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে টাইফয়েড জ্বর হয়, যার চিকিৎসায় উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিকের ব্যবহার লাগে। কিন্তু গত কয়েক বছর থেকে টাইফয়েডের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কম কাজ করছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে দেশে প্রথমবারের মতো এ রোগের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। অনলাইন কিংবা ম্যানুয়াল পদ্ধতিতে শিশুদের নিবন্ধন করা যাবে। টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, কিন্তু এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এই ভ্যাকসিনটি একটি ডোজ ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল শিশু কিশোরকে দেওয়া হবে। এটা শুধুমাত্র শিশু মৃত্যুই রোধ করবে না, এটা সামগ্রিকভাবে সমস্ত জনগোষ্ঠীর মধ্যে যে বিশাল পরিমাণ টাইফয়েড রোগের বার্ডেন ক্রিয়েট হয় সেটাও কমাবে। বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধনটা এটা বাধ্যতামূলক নয়, আমরা চাইলেও এইটা এড়িয়ে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা সম্ভব। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটি
ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি, যা গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গাভির তত্ত্বাবধানে দেয়া হবে। এর আগে নেপাল, পাকিস্তান, ভারতের মুম্বাই শহরেও এই টিকা দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এতে ভয়ের কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। আমরা আশ্বস্ত করতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এটার মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে, এরপরই এটা আমাদের জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আবিষ্কারের পরে 6 বছর অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত এটা সাফিসিয়েন্ট এভিডেন্স জেনারেটেড হয়নি যে কতদিন পরে এটাকে আবার দিতে হবে। আমরা এইটুকু ধারণা বলতে পারি যে 3 থেকে 5 বছরের বা 7 বছরের প্রোটেকশন হবে, সম্ভবত 5 বছরের মাথায় আবার দিতে হবে। বিনামূল্যের এই ভ্যাকসিন দিতে কেউ টাকা নিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই টিকাদান প্রক্রিয়ায় জড়িত কোনো ব্যক্তি কোনোভাবেই কোনো সার্ভিস চার্জ বা অন্য কোনো নামে কোনো টাকা গ্রহণ করতে পারবেন না। এনজিওর মাধ্যমে পথ শিশুদেরও এই টিকা দেয়া হবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি হয়েছে। দোকান মালিকের দাবি, মধ্যরাতে 2 যুবক টয়লেটের গ্রিল কেটে শপিং মলের ভেতরে ঢুকে দোকানের তালা ভেঙে স্বর্ণ চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর ফরচুন শপিং মলে মধ্যরাতে টয়লেটের গ্রিল কেটে বোরকা পরে প্রবেশ করে 2 ব্যক্তি। উদ্দেশ্য ছিল স্বর্ণের দোকান লুট করা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মার্কেটের 2য় তলায় শম্পা জুয়েলার্সের তালা ভাঙার দৃশ্য। এক পর্যায়ে সিসি ক্যামেরা ভেঙে ফেলারও চেষ্টা করা হয়। দোকানে প্রবেশ করে সব স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় অপরাধীরা। বৃহস্পতিবার সকালে জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে যান দোকান মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 400 ভরির মতো গোল্ড আছিল, 100 ভরি প্লাস বন্দুকি গোল্ড আছিল, 40,000 টাকা নগদ টাকা আছিল। আইসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। দোকান মালিক সমিতি বলছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও এই ঘটনা ভাবাচ্ছে তাদের। আমার ধারণা বাইরে থেকে আসছে, কিন্তু বাইরে থেকে আসছে ওগুলো সিসি ক্যামেরাগুলো এখনো দেখা পুরোপুরি শেষ করতে পারিনি। 3 তলায় একটা কাটা পাওয়া গেছে। আমার সিকিউরিটি ইনচার্জ আমাকে বলছে। আমি তার জিজ্ঞেস করছি যে চোরগুলো তোমরা রাত্রেবেলা ছিল কে দেখো, আমরা তো এরকম ভিতরে কাউকে দেখি নাই। আমাদের ধারণা ওটা মানে বাইরে থেকেই আসছে, কিন্তু ভিতরে কেউ আসলো কিনা এটা আর প্রশাসনরা একটু তদন্ত করতেছে। চুরির পর সিআইডির ক্রাইম সিন ইউনিটও আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। তাদের এন্ট্রি থেকে শুরু করে তারা কিভাবে এই কাজটা করে থাকতে পারে এবং কারা সম্পৃক্ত থাকতে পারে এগুলো আমরা খতিয়ে দেখছি। আর আমাদের সিআইডি ফরেন্সিক টিমে এসেছে। এখানে তাদের যে ডিজিটাল তাদের যে ফিঙ্গারপ্রিন্ট সহ যে এভিডেন্সগুলো আছে তারা সেগুলো কালেক্ট করছেন, তো তার সাথে আমরা ক্রস ম্যাচ করব। দ্রুত সময়ের মধ্যে খোয়া যাওয়া স্বর্ণালংকার ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ডাকঘর আর হলুদ খামে ভরা চিঠির সেই আবেদন এখন আর নেই। আধুনিক প্রযুক্তি, ইমেইল, সোশ্যাল মিডিয়া আর মোবাইলের খুদে বার্তা দখল করে নিয়েছে সব। তারপরেও চিঠি এখনো অনেককেই নস্টালজিক করে তোলে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে পুরনো চিঠির খোঁজ খবর করেছেন নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একটা সময় ছিল ডাক পিয়নের অপেক্ষায় কাটতো বেলা, প্রিয়জনের কোনো খবর তো এলো না, এই দীর্ঘশ্বাস নিয়ে কাটতো প্রহর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসতো হলুদ খামে ভরা চিঠি। প্রিয়জনের লেখা সেই চিঠি বারবার পড়েও মন ভরত না। এই প্রজন্ম সেই দিনগুলির কথা কল্পনাও করতে পারবে না। এখন তো ফোন চাপলেই কথা, ভিডিও কলে যায় দেখা। বিরহকাল বলে কি এই প্রজন্মের মাঝে কিছু আছে? তবে বিলকিস সারা পুতুলের মতো অনেকেই আজও খুঁজে পান অক্ষরের ভাঁজে লুকিয়ে থাকা প্রিয়জনের স্পর্শ। চিঠিগুলো আসলে মাঝের মধ্যেই আমি পড়ি, যেগুলো আমি
আগে অনেক আগে পেয়েছি, এগুলো 77-78 সালের চিঠিও আছে। তারপরে আমার শ্বশুর আমাকে 79 সালে যেরকম এই চিঠিটা লিখেছিল, হতে পারে 2-1 বছর আগে, যখন তার মারা যাওয়ার পরে আমরা কালমা টালমা করতে যাই, তখন এই কাগজটা খুঁজতে গিয়ে কাগজটা আমি পাই। একটা সময়ে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। বাবা মা, ভাই বোন, বন্ধু কিংবা প্রিয়জন, চিঠি ছিল সম্পর্কের বন্ধন। প্রেমিক প্রেমিকার সম্পর্ক বছরের পর বছর টিকিয়ে রাখত এই চিঠি। চিঠির উপরে আমরা নির্ভর করতাম, কখন আমার বাবা হোস্টেলে আমাকে চিঠি পাঠাবে, চিঠিতে আমার সুখ দুঃখের কথা জানতে চাইবে, কেমন আছি, তোর কত টাকা লাগবে। চিঠিটা আসলে এমন একটা জিনিস যে একসময় যোগাযোগের মাধ্যম ছিল এই চিঠি। দীর্ঘদিন ধরে এই চিঠির জায়গাটা দখল করে ফেলেছে অনলাইন। দিন বদলেছে, নতুন প্রজন্মের কাছে এখন সহজ যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপ। তাদের কাছে হাতে লেখা চিঠি যেন ইতিহাসেরই অংশ। বর্তমানে যে সময়টাতে বাস করছি, তথ্য প্রযুক্তির একটা যুগ, যেখানে চিঠি একটা সময় আদান প্রদানের আমরা নাম শুনেছি। ডাক বিভাগের কর্মীরা জানালেন, চিঠির স্বর্ণযুগ আর নেই। এখন আসে অফিসিয়াল বা বাণিজ্যিক চিঠিপত্র। কমে গেছে স্ট্যাম্প বিক্রিও। ব্যক্তিগত চিঠিটা মোটেই নেই এখন, যেহেতু মোবাইলের ইয়ে চলে আসছে। তবে খামের চাহিদা আছে। মানুষের পারিবারিক চিঠিটা, ব্যক্তিগত চিঠিটা নেই, যেটি আবেগের জায়গা ছিল, সেটি আমরা এখন কালের গর্ভে উন্নত যুগের আগমনে সেটিকে হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের অফিসিয়াল চিঠি অনেক বেড়ে গিয়েছে। সময় বদলেছে, বদলেছে যোগাযোগের ধরন। তবু একটা চিঠির পাতায় থাকা হাতের লেখা এখনো ছুঁয়ে যায় হৃদয়। লেখা শব্দের সাথে কল্পনার রং মিশে চিঠি হয়ে ওঠে নিজেকে প্রকাশের ক্যানভাস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সার বিতরণের সমন্বিত নীতিমালাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির নওগাঁর ডিলাররা। তবে নতুন নীতিমালায় সার ডিলারদের কমিশন বৃদ্ধি, ভর্তুকির সারে উৎস কর পরিহার এবং নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগে বিএডিসির পুরনো ডিলারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা। সকালে নওগাঁয় সংবাদ সম্মেলনে বিএডিসির সার ডিলার সমিতি নওগাঁ জেলা ইউনিটের নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই নীতিমালার বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে ডিলারদের কার্যক্রম আরও সংগঠিত হবে। দেশে কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 2 বছর পর অবশেষে যুদ্ধবিরতির খবর গাজায়। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন ফিলিস্তিনিরা। তবে এই যুদ্ধবিরতির আন্দোলনের মধ্যে লুকিয়ে আছে অনিশ্চয়তা আর শঙ্কা। দক্ষিণ ও উত্তর গাজার বহু এলাকা এখনও রেড জোন, ফিরতে পারছে না বাস্তুচ্যুত হাজারো মানুষ। খাবার ও পানির তীব্র সংকটে বিপর্যস্ত পুরো অঞ্চল। আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে চুক্তি হয়েছে তা কতটা টেকসই হবে সেই প্রশ্ন এখনও রয়েই যাচ্ছে। জাহেদুল আলমের রিপোর্টে বিস্তারিত। টানা 2 বছর ধরে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ধ্বংসযজ্ঞ দেখেছে বিশ্ববাসী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে গাজায় এসেছে যুদ্ধবিরতির খবর। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন, আলিঙ্গন আর অঝোর কান্নাই পদক্ষেপকে স্বাগত জানায় গাজাবাসী। তবে এই আনন্দের সাথে এখনো জড়িয়ে আছে অনিশ্চয়তা, শঙ্কা। যুদ্ধবিরতি এই শব্দেই কি দখলদার ইসরায়েল থামবে? দক্ষিণ ও উত্তর গাজার বহু এলাকা এখনো রেড জোন, সেখানে ফিরতে পারছেন না পরিবারগুলো। চুক্তির পরেও গাজা সিটি সহ একাধিক স্থানে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। এদিকে খাদ্য আর পানির অভাবে বিপর্যস্ত অবরুদ্ধ গাজা, আর চিকিৎসা খাত পুরো ধ্বংসই হয়ে গেছে। তবুও গাজার চিকিৎসকরা প্রায় খালি হাতেই করে যাচ্ছেন শুশ্রূষা। আর তাই যুদ্ধবিরতির পর এখানে সবচেয়ে বেশি দরকার ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম।
এদিকে আগামী 13 অক্টোবর গাজায় আটক ইসরায়েলিরা ছাড়া পেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিপরীতে মুক্তি দেয়া হবে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী। তবে জিম্মিরা ফিরলে ধ্বংস করতে হবে হামাসকে। ইসরায়েলের অর্থমন্ত্রীর এমন ঘোষণায় সংশয় থেকেই যায়, আদৌ কি কার্যকর হবে এই যুদ্ধবিরতি, নাকি জিম্মিদের ছাড়িয়ে নিতে আরও এক নাটকের মঞ্চায়ন। জাহিদুল আলম, এটিএন বাংলা। সাহিত্যে অসামান্য অবদান রাখা এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। সুইডেনের স্টকহোম থেকে চলতি বছরের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। সুইডিশ একাডেমি জানিয়েছে, আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য তাকে এবছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। তার লেখনী বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে উপরে তুলে ধরেছে। মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক ক্রাসনাহোরকাই। তার সাহিত্য বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা দ্বারা অনুপ্রাণিত। লেখক লাসলো ক্রাসনাহোরকাই 1954 সালে রোমানিডার সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিওলাতে জন্মগ্রহণ করেন। এবারে খেলার খবর। দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলা ছড়িয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সদ্য নির্বাচিত কমিটির কাছে, এমনটাই প্রত্যাশা সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরাগ আরমানের রিপোর্ট। মাত্র 3 দিন আগে শেষ হয়েছে বিসিবির আলোচিত সমালোচিত এবং সরকারি হস্তক্ষেপ ও পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত নির্বাচন। আকাঙ্ক্ষিতভাবেই সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করব। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবে নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা জানাতে গিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, খেলাটিকে ছড়িয়ে দিতে হবে দেশব্যাপী। আমাদের ক্রিকেটটা যদি ইমপ্রুভ করতে হয়, আমাদের রুটটার কাজটা সবচেয়ে বেশি করে। রুট মানে হচ্ছে আমাদের যারা শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট অঙ্কে ডিভিশন, সেখানে কাজ করে আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা তো সেন্ট্রালি কাজ করছি বা ওইখানে মনোযোগের দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই সংখ্যাটা আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এক সেম টাইম ক্রিকেটটা ছড়িয়ে দিতে পারি, শুধু সেন্ট্রালি মনোযোগ না দিয়ে সারা বাংলাদেশের ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দিতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট হবে। বাশার জানান, সব জেলায় ক্রিকেট খেলা আয়োজন করা গেলে শুধুমাত্র দেশের ক্রিকেটই লাভবান হবে না, উপকৃত হবেন জেলার ক্রিকেটাররাও। লিগুলি কম হচ্ছে, এখন আমাদের সেজন্য যদি আমরা বসে থাকি যে আগে যেটা হয়েছিল সেটাই হবে, তাহলে কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে। আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেট বোর্ডের যে টুর্নামেন্ট সেগুলো করছে, এজ লেভেলগুলি বলে সেগুলো হচ্ছে। ডিস্ট্রিক্ট এশিয়ানের যে খেলাগুলো সেটা যদি ক্রিকেট বোর্ড যদি করতে পারে বা সেটাকে যদি কন্টিনিউ করার জন্য ইনকর্পোরেট করতে পারে, সেটা আমাদের বেশি দরকার। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল কর্পোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ইব্রাহিম খলিল বলেন, কোকো ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রিকেটের স্থপতি। আমাদের জাতীয় ঐক্য, কর্পোরেট সম্প্রীতি, সংস্কৃতি উৎসব এবং পর্যটন প্রসারে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী 21 থেকে 23 নভেম্বর দেশের শীর্ষ 16টি কর্পোরেট দল নিয়ে কক্সবাজারে হবে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট টুর্নামেন্ট। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে রাতে জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বছর সৌদি আরবে এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় দরকার হ্যাভিয়ার ক্যাব্রেরা দলের। দুদলই বুধবার নিজেদের শেষ প্রস্তুতি নিয়েছেন। এদিকে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন কানাডা প্রবাসী ফুটবলার সামি শো। তাকে পেয়ে পুরো দল নিয়ে একটি সেশন অনুশীলন করতে পেরেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আজ জিতলে বাংলাদেশের প্রথম পূর্ণ পয়েন্ট পাওয়া হবে এই দেশটির বিপক্ষে, যে 3 পয়েন্ট বাংলাদেশকে টিকিয়ে রাখবে এশিয়া কাপ বাছাই থেকে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা। হংকংয়ের 2 ম্যাচে 4 পয়েন্ট, 2 ম্যাচে বাংলাদেশের অর্জন 1। রাত 8টায় শুরু হবে খেলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আন্দোলন প্রত্যাহার না করলে ডিবি হেফাজতে হত্যার নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রী। সরকারের ইন্ধনে রাষ্ট্রীয় স্থাপনায় দেওয়া হয় আগুন, ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ।
ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ সরকারের। সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন, একীভূত হল সংকটাপন্ন 5টি ইসলামী ব্যাংক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় মনে করে সিপিডি। রাজনীতির গুণগত পরিবর্তন চান বিশিষ্টজনরা। গণতান্ত্রিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। বিএনপির সাথে বৈঠকে নতুন রাষ্ট্রদূত। বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান আমির খসরুর। শাপলা ছাড়া নির্বাচনে না যাবার হুমকি এনসিপির। আগামী নির্বাচনে গণতন্ত্র মঞ্চের 140 আসনের প্রার্থী ঘোষণা। বগুড়া 2-এ মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6-এ লড়বেন সাকি। এবং 12 অক্টোবর থেকে সারা দেশে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেবে সরকার। 1 ডোজ করে পাবে 9 মাস থেকে 15 বছরের শিশুরা। নির্ভয়ে টিকা নেওয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।